ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের ফিজিক্স ক্লাসে আমরা কুলম্বস ল এর আগের লেকচারে কুলম্বস ল বুঝিয়েছিলাম। তো কুলম্বস ল এর কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস যেগুলো আজকে বলে দিই। নাম্বার 1 ইম্পর্টেন্স পয়েন্টস কুলম্বস ল এর। নাম্বার 1 পয়েন্ট, কুলম্বস ল বেসড অন ফিজিক্যাল অবজারভেশন। Number 2, the electrostatics force is conservative in nature. Number 3, electrostatics force is an action-reaction pair. নিউটনের তৃতীয় সূত্রের মতো ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। Magnitude of both force is same but opposite in direction. Electrostatics force is always acts along the line joining the center, so it is central force. Electrostatics force between two charges is a central force. Electrostatics force between two charges does not depend on neighboring charges. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বার পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স বিটুইন টু চার্জেস ডাজ নট ডিপেন্ড অন নেইবারিং চার্জেস। এখান থেকে কোশ্চেন হতে পারে, যেমন ধর একটা কোশ্চেন আছে, এ চার্জ Q1 exerts some force on a second charge Q2 if a third charge Q3 brought near Q2, the force exerted by Q1 on Q2, তারপরে অপশন থাকে ডিক্রিজেস, ইনক্রিজেস, আর রিমেন্স কনস্ট্যান্ট বা রিমেন্স সেম, এরকম টাইপের যদি তোমার ইয়ে থাকে, অপশন থাকে। তো এই কোশ্চেনটা খুব এই পয়েন্টটা খুব ভালো করে মনে রেখো যে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স বিটুইন টু চার্জেস ডাজ নট ডিপেন্ড অন নেবারিং চার্জেস। অর্থাৎ দুটো আধানের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স ক্রিয়া করছে, ধরো এখানে প্লাস কিউ আধান, এখানে প্লাস Q1, এখানে Q2 আধান আছে, তাহলে অন্য একটা চার্জ এখানে যদি Q3 নিয়ে আসি, তাহলে এই যে Q1 Q2-র উপরে যে চার্জ যে ফোর্স দেবে, সেটা এই Q3 চার্জের উপরে ডিপেন্ড করে না। অর্থাৎ এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স যেটা ছিল সেটা সেমই থাকবে। বুঝতে পারছো? আজকে আমরা করব ইলেকট্রিক ফিল্ড। তাহলে কী করবো আজকে আমরা? ইলেকট্রিক ফিল্ড। চলো শুরু করা যাক। ধরো এইখানে প্লাস কিউ চার্জ আছে, ঠিক আছে? এবার এইখান থেকে এইখানে ধরো আর ডিস্টেন্সে, এখান থেকে আর ডিস্টেন্সে একটা প্লাস কিউ নট চার্জ নিয়ে এলাম। তাহলে দুটো লাইক চার্জ কী করে আমরা আগেই জেনেছি। চার্জ প্রপার্টিজ অফ চার্জ কনসেপ্ট, কনজারভেশন অফ চার্জ যে লেকচারে বলেছি, সেখানেই বলেছি আমরা যে লাইক চার্জ রিফিল ইচ আদার। তাহলে এখানে প্লাস কিউ চার্জ এই কিউ নট চার্জকে কী করবে? রিফিল করবে। এই দিকে একটা ফোর্স দেবে, এই দিকে একটা ফোর্স দেবে, তাই না? শুধু এই দিকে না, তোমার এইখানেও যদি আমরা একটা কিউ নট চার্জ নিয়ে আসি, এখানেও ধরো একটা কিউ নট চার্জ নিয়ে এলাম, এই চার্জটা এখানে না রেখে এখানে রাখলাম, তাহলে কি হবে? তাহলে এখানেও এটাকে এইদিকে কিন্তু সেম এইদিকে একটা ফোর্স দেবে। তো শুধু এখানে না, যেখানে দিয়ে এখানে রাখি, এখানে রাখি, এখানে রাখি, এখানে রাখি, যেখানে আমরা কিউ নট চার্জ রাখি না কেন, ধরো এখানে রাখলাম প্লাস কিউ নট চার্জ একটা, তাহলে এখানেও কি হবে? এই বরাবর এই দিকে একটা ফোর্স দেবে, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে যে এই প্লাস কিউ চার্জ কী করে জানতে পারছে যে এইখানে একটা আধান এসছে, কিউ নট চার্জ এসছে, সেম চার্জ এসছে। চলো সেম চার্জ, একই চার্জ আসছে, সুতরাং একে এর মধ্যে ঢুকতে দেওয়া হবে না, ওকে বহিষ্কার করে দেওয়া হোক। এটা কি করে এই চার্জ জানতে পারছে, তাই না? ধরো এখানেও যদি থাকে প্লাস কিউ নট চার্জ, তাহলেও কিন্তু এই বরাবর একটা ফোর্স দেবে। এখানে থাকলেও এই দিকে ধরো এখানে একটা প্লাস কিউ নট চার্জ আছে, তাহলে এখানেও কি করবে? এই দিকে ফোর্স দেবে, আউটওয়ার্ডস। তাহলে এটা কী করে জানতে পারছে যে এগুলোতে প্লাস কিউ নট চার্জ এসছে, ওদেরকে বাইরে বার করে দেওয়া হোক, ফোর্স দিয়ে ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবে। তো হয় কি, এই প্লাস কিউ চার্জ
তার চারপাশে এই প্লাস কিউ চার্জ তার চারপাশে একটা ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র তৈরি করে, এবং ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখনই কোনো অন্য আর একটা, এটাকে বলা হয় টেস্ট চার্জ, বুঝেছো? এই কিউ নট চার্জকে কী বলা হয়? টেস্ট চার্জ। আর এটা হচ্ছে সোর্স চার্জ। এটা টেস্ট চার্জ বা পরীক্ষক আধান, এটা হলো উৎস আধান। তো তাহলে এই উৎস আধান তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে, এবং সেই ক্ষেত্রের মধ্যে যে কোনো টেস্ট চার্জ, যখনই কোনো টেস্ট চার্জকে আনা হয় তখনই সেটাকে বাইরের দিকে একটা ফোর্স দেয়, বাইরের দিকে বল প্রয়োগ করে, বিকর্ষণ বল প্রয়োগ করে। বুঝতে পারছো? তো টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ, এটা মনে রেখো, টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ। তো প্লাস কিউ আছে, বাইরের দিকে বল প্রয়োগ করছে। এবার যদি এখানে প্লাস কিউ চার্জ না থেকে যদি মাইনাস কিউ, অর্থাৎ সোর্স চার্জ যদি নেগেটিভ চার্জ হতো, তাহলে কি হতো? মাইনাস কিউ যদি হতো তাহলে কি হতো? তাহলে এই কিউ নট চার্জ যদি এখানে নিয়ে আসা হতো, তাহলে কী হবে? অ্যাট্রাকশান করবে। কেন কি কিউ নট চার্জ, টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ, তাহলে তখন এইদিকে অ্যাট্রাকশান করবে। এটাও সেই একই ব্যাপার, যেই দিকে আমি কিউ নট নিয়ে আসি না কেন, এটাকে কী করবে? অ্যাট্রাকশান করবে এইদিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে চার্জ প্লাস চার্জই হোক, পজিটিভ চার্জই হোক না কেন, আর নেগেটিভ চার্জই হোক না কেন, প্রত্যেক চার্জই, এভরি চার্জ ক্রিয়েটস অ্যান ইলেকট্রিক ফিল্ড অ্যারাউন্ড ইটসেলফ। পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ডস, কেন কি এটা এই দিকে ধাক্কা দেবে, তাই তো? আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি ইনওয়ার্ডস। বুঝতে পারছো? তাহলে ডেফিনেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড কী হলো? দ্য রিজিয়ন সারাউন্ডিং এ চার্জ or a distribution of charge in which electrical effect can be observed is called electric field. অর্থাৎ তড়িৎ আধানের, কোনো তড়িৎ আধানের চারপাশে যে অঞ্চলের মধ্যে অন্য একটা আধান নিয়ে আসলে সেটা তড়িৎ বল অনুভব করে, সেই অঞ্চলটাকে বলা হয় ওই আধানের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, থিওরিটিক্যালি তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। তত্ত্বগতভাবে তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। থিওরিটিক্যালি ইলেকট্রিক ফিল্ড extend till infinity, বাট প্র্যাকটিক্যালি কী হয়, তোমার কিছু দূর পরে ইলেকট্রিক ফিল্ডের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে, একদম অসীম পর্যন্তই কিন্তু বোঝা যায় না। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, প্লাস কিউ চার্জ কিউ নট চার্জকে এইদিকে ধাক্কা দিচ্ছে, তাহলে কিউ নট চার্জকে এইদিকে ধাক্কা দেয় না কেন? কি আমরা তো কুলম্বের সূত্রে পড়েছি কি, যে তোমার লাইক চার্জ রিপিল ইচ আদার, অর্থাৎ দুটো চার্জ উভয়কে একই বলে, কেন ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, আমরা একটু আগে দেখলাম পয়েন্টে, ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স সেম বাট অপোজিট ইন ডিরেকশন। কিন্তু এই ক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে কি এটাকে ধাক্কা দিচ্ছে না, তাহলে কি এটা কিউটা কি সরে যাবে? তাহলে কি এটা স্টেডি হবে না? না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কিউ চার্জ কোনো ফোর্স দেবে না, কারণ হচ্ছে এই কিউ চার্জ কোনো, এটা হচ্ছে ভেরি ভেরি স্মল টেস্ট চার্জ, কিউ নট যেটা আমরা নিয়েছি, কিউ নট, ইট ইজ ভেরি ভেরি স্মল, and it does not create electric field.
ইট ডাজ নট ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড। সুতরাং এই যেটা আমরা যে খুব ক্ষুদ্র আধান, যেটা কিউ নট টেস্ট চার্জ পরীক্ষক আধান, যেটা খুব ক্ষুদ্র আধান, এটা কোনো তাহলে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করতে পারছে না। কাজে এই যে তড়িৎ ক্ষেত্র অর্থাৎ কিউ আধান, উৎস আধানের যে তড়িৎ ক্ষেত্র পড়েছে তার উপরে এই কিউ নট আধানের প্রভাবটা অতি নগণ্য হয়ে পড়ে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা পড়ব ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কি? ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইলেকট্রিক্যাল ফোর্স পার ইউনিট চার্জ। ধরো এখানে একটা প্লাস কিউ আধান রাখলাম, এবার এখান থেকে আর ডিস্টেন্সে এইখানে যদি আমরা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য, কিউ আধান থেকে আর দূরত্বে যদি তড়িৎ প্রাবল্য বার করি তাহলে কী করে করব? তো এখানে একটা আধান কিউ নট আধান আছে, ধরে নিলাম কিউ নট আধান আছে, তাহলে এই কিউ নট আধানের উপরে ফোর্স অন টেস্ট চার্জ কত হবে কুলম্বস ল অনুযায়ী? অ্যাকর্ডিং টু কুলম্বস ল, এফ ইজ ইকুয়াল টু ফোর্স অন কিউ নট 1/4 pi epsilon নট কিউ নট বাই আর স্কোয়ার, এখানে ডিস্টেন্স যদি আর হয়। এবার ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে ফোর্স, ইলেকট্রিক্যাল ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে এখানে কিউ আধানের উপরে যদি এত বল ক্রিয়া করে, এফ বল ক্রিয়া করে, তাহলে একক আধানের উপরে কত বল ক্রিয়া করবে সেটা আমরা কিউ নট দিয়ে এটাকে ডিভাইড করে দেবো, এবং সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ প্রাবল্য বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, সেটাকে আমরা ই দিয়ে ডিনোট করছি। তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা কি লিখছি? এফ বাই কিউ নট দিয়ে ডিভাইড করে দাও। তাহলে এখানে পেলাম 1/4 pi epsilon নট কিউ নট বাই আর স্কোয়ার ইন্টু কিউ নট কেটে গেল, তাহলে আমরা পেলাম 1/4 pi epsilon নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে তড়িৎ প্রাবল্য, এটা হলো তড়িৎ প্রাবল্যের ফর্মুলা। ই ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অর তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য, এর ফর্মুলা হলো ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট। যদি কিউ আধানের উপর তড়িৎ প্রাবল্য হয় তাহলে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ হবে। আমরা যদি কিউ নট আধান না রেখে কিউ আধান রাখি তাহলে কিউ লিখব। বুঝতে পারছো? আচ্ছা, এবার বা এটাও ফর্মুলা বলতে পারো, ই ইজ ইকুয়াল টু 1/4 pi epsilon নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে ইউনিট অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ এই তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ইউনিট কত হবে? তাহলে ইউনিট অফ ই কি? তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে দেখো এফ বাই কিউ, এফ এর ইউনিট হচ্ছে নিউটন, এসআই পদ্ধতিতে নিউটন পার কুলম্ব। এখান থেকে দেখো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, অর্থাৎ কোনো বিন্দুতে, যে বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, তার মানে দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ইনভার্সলি, তার বর্গের ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যদি আমরা একদিকে ডিস্টেন্স আর একদিকে ই তড়িৎ প্রাবল্য আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিয়ে যদি আমরা গ্রাফ করি, মানে যদি লেখ আঁকি, তাহলে লেখটা কেমন হবে? এরকম টাইপের। অর্থাৎ আর যত বেশি হবে ইলেকট্রিক ফিল্ড তত আস্তে আস্তে কমতে থাকবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তত কমতে থাকবে, এরকম হবে গ্রাফটা। আচ্ছা, এবারে আমরা পড়ব, আচ্ছা এবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশন কী হবে? তাহলে ডাইরেকশান অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে পজিটিভ চার্জ যদি হয় তাহলে হবে আউটওয়ার্ডস, অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ। তাহলে এখানে লেখো ডাইরেকশন অফ ই, এটা কি? ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, ইজ অ্যাওয়ে
from the charge from the direction of electric field due to positive charge is away from it করে দাও and due to negative charge towards it ঠিক আছে আচ্ছা এবার দেখো এটা মুছে দিই এবার এটা বুঝতে পারছো যে লেখটা এমন হবে ই ভার্সেস আর এর লেখ করলে এরকম লেখা হবে আচ্ছা এবার কোনো বিন্দুতে যদি আমরা তড়িৎ প্রাবল্য বার করতে পারি বা তড়িৎ প্রাবল্য যদি প্রবলেম নিউমেরিক্যাল প্রবলেমের মধ্যে তড়িৎ প্রাবল্য দেওয়া থাকে তা এবং ওখানে একটা কোনো আধান রাখলাম সেই আধানের উপরে কত ফোর্স তাহলে হবে কত ফোর্স ক্রিয়া করবে এখান থেকে দেখো এফ ইজ ইকুয়াল টু আমরা কী পাচ্ছি ই ইজ ইকুয়াল টু এফ ইকুয়াল টু ই ইন্টু কিউ অর্থাৎ বল ইজ ইকুয়াল টু তড়িৎ প্রাবল্য ইন্টু আধান কী পেলাম বল ইকুয়াল টু তড়িৎ প্রাবল্য ইন্টু আধান ফোর্স ইকুয়াল টু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টু চার্জ কোনো তড়িৎ ক্ষেত্রের যদি প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড তড়িৎ প্রাবল্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আর তড়িৎ প্রাবল্য যদি একই থাকে তড়িৎ প্রাবল্যের মান যদি সমান থাকে তখন সেটাকে আমরা বলবো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আর সুষম তড়িৎ ক্ষেত্র এবার ভেক্টর ফর্ম vector form of E তাহলে E is equal to আমরা কি পেলাম 1/4πε0 q by r স্কোয়ার এবার যখন আমরা ভেক্টর ফর্ম বার করতে যাব তখন কি করেছি এর আগে কুলম্বস ল ভেক্টর ফর্ম করতে গিয়ে দেখেছি আমরা এখানে একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করব আর ক্যাপ এবার এই ভেক্টরকে এটা ইউনিট ভেক্টরকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি 4πε0 q বাই আর স্কোয়ার তাহলে এটা আর ভেক্টর বাই মড আর করবো কেন কি আমরা জানি ইউনিট ভেক্টর থেকে এটাই পাই তাহলে এটা ইকুয়াল টু পেয়ে গেলাম 1/4πε0 q আর বাই মড আর কিউ এটা ভুলবে না কেন কি এখানে আর দিলে এখানে একটা কিউব হয়ে যাবে এখানে আর ভেক্টর এখানে মড আর কিউব ঠিক আছে এই হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড এবং ভেক্টর ফর্ম অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড এবারে আমরা কিছু প্রপার্টিসগুলো তাহলে পরপর একবার দেখে নাও কী কী প্রপার্টিস পেলাম ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টিস অফ intensity of electric field. Number 1, it is a vector quantity. Number 2, its unit কি পেলাম Newton per coulomb. Number 3, dimensional formula. ডাইমেনশনাল ফর্মুলা কী হবে তাহলে ই ইকুয়াল টু আমরা পেলাম এফ বাই কিউ তাহলে এফ এর ফর্মুলা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এ টি তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এম এল টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1 এগুলো হলো আর নাম্বার 4 ইট obeys the principle of superposition.
তাহলে ইলেকট্রিক ফিল্ড বোঝা গেল, পুরোটা বুঝেছো নিশ্চয়। আজকের মতো এতটাই। নেক্সট ভিডিওতে আমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলো, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের উপরে নিউমেরিক্যাল প্রবলেম এবং ইলেকট্রিক ফিল্ড লাইন্স অফ ফোর্স, এগুলো আমরা এর পরের ভিডিওতে করব। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।